ভারতের বিপক্ষে ইতিহাসের সেরা দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, যারা ভারতের চেয়ে পিছিয়ে নেই। লক্ষ্যটা জয়। এশিয়ান কাপ বাছাই পর্বে মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানালেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কাবরেরা ও জামাল ভুঁইয়া। এদিকে হামজার দলে আগমনকে দুভাবে দেখছে ভারত কোচ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শিলং থেকে বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। ঘড়ির কাঁটায় আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ। দুই কোচ, দুই মাস্টার মাইন্ডের ব্যাটেল। মঞ্চে দুই দলের ভাবটা গলায় গলায়, কিন্তু জামাল ঝিঙ্গানদের লড়াইটা হবে শিয়ানে শিয়ানে, যেখানে সম্পর্কের নাম থাকতে পারে কিন্তু ফুটবল মাঠে কোনো ছাড় নাই। আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন, আপনি সব সময় দিতে চান না। আমরা সেম, প্রত্যেক ম্যাচ প্রেশার আছে, কিন্তু এই ম্যাচ আরো একটু ফোকাস আছে, কারণ এটা ইন্ডিয়া। আর এটা আপনারা জানে কি হয়েছে লাস্ট এক বছর না। হোয়াট এ ডেলিভারি জামাল! ফুটবলেও যেন ক্রিকেটের মতো গুগলি ছুড়লেন। ভারতকে বাংলাদেশের বড় ভাই বলে একদিকে যেমন নিজের উপর থেকে চাপটা সরিয়ে নিয়েছেন, তেমন ঠিক একইভাবে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেই বড় ভাইকে হারানোর জন্যই মাঠে নামবে। তবে একই সাথে মুখের কথায় যেমন মাঠের পারফরমেন্স খুব একটা নড়চড় হয় না, ঠিক একইভাবে আইএসএল এবং বিপিএল এর মধ্যে ফারাকটাও জামাল স্বীকার করে নিয়েছেন। আবার এটাও মনে করে দিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের ফুটবলারদের মাঝে তেমন মানের দিক থেকে অতটা পার্থক্য নেই। Still think ISL is better than the BPL, but quality-wise between the local Bangladeshis and the Indians, I don't think there's a big gap. বাংলাদেশ ভারত দুই দেশের ফুটবল কোয়ালিটির কথা উঠলে চলে আসে হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীর কথা, যেখানে বাংলাদেশ কোচের কাছে দুই তারকা স্পটলাইটে থাকলেও জয়ের পোডিয়ামে তিনি টিম এফোর্ট দিয়েই উঠতে চান। জানিয়ে দিয়েছেন ইতিহাসের সেরা দল নিয়ে শিলংয়ে নামছেন। I think it's even more exciting having Hamza and having Sunil back. No, it's gonna be a really competitive match, but it's not going to be only about them. Definitely, we know that since 2003 we haven't been able to win against India, but again we are very confident that we are stronger than ever, and at least since I'm here, this is the strongest squad we have ever had, and not only performance-wise but also mentally we feel very strong. এদিকে হামজাকে নিয়ে এক্সাইটেড ইন্ডিয়ান কোচ মানোলো মার্কুয়েস। তার কথায় হামজার উপস্থিতির প্রভাব বাংলাদেশ ছাপিয়ে এশিয়াতেও পড়েছে। অবশ্য হামজার ম্যাচ ইম্প্যাক্ট নিয়ে ভারতীয় কোচ ভালো মন্দ দুই সাইডই খুঁজে পেয়েছেন। He was playing in Premier League, now he's playing in Championship, but his team will promote. Obviously, he's a good player. I think it's good for Asian football. There are the good things, the bad things. The good things that I feel that the teammates will be very motivated to play with this kind of players. In the other side, it's true that with only or less than 1 week, the impact in the pitch, I don't know. মিডিয়ার অ্যাসাইনমেন্ট হোক কিংবা মাঠের চ্যালেঞ্জ, সামনে যখন কঠিন সময় অপেক্ষা করে তখন এভাবে রিল্যাক্স ওয়েতে বসাটা খুবই টাফ হয়ে যায়। যে টাফ টাইম ভারত পার করছিল গেল একটা বছর ধরে, একের পর এক ম্যাচ হারিয়ে গোটা দলই ছিল নাজেহাল। অবশেষে সুনীল ছেত্রী অবসর কাটিয়ে ফিরলেন, মালদ্বীপের বিপক্ষে জয়ে গোল করে অবদানও রাখলেন। তবে কি সুনীল ছেত্রী দলের সব এক্সপেকটেশন মেটাতে পারছেন? আর তিনি কি বাংলাদেশের জন্য বড় থ্রেট হতে পারবেন? এমন প্রশ্নই খেলা যোগ করেছিল ভারতীয় দলের ফুটবলার সন্দেশ ঝিঙ্গানকে। Expectations, I think it's a very confusing kind of a thing. We know he's going to score goals. He's scored 95 goals, so you always expect him to score. And about being a threat to Bangladesh, now he's a threat to every team. The quality he has, it's not just Bangladesh, and every team we play with his quality, he's going to be a threat. পার্থ বণিক, 71, শিলং, ভারত। 3 দিনের লুকোচুরি ম্যাচ ভেন্যু নিয়ে বাংলাদেশের সাথে ব্যাপক নাটকীয়তা। অবশেষে দেখা মিলল সেই জওহরলাল নেহরু স্টেডিয়ামের, যে মাঠে এক্স ফ্যাক্টর হিসেবে আছে এক বিশেষ ঘাস, নাম তার রাই। শীতকালীন অঞ্চলের জন্য বিশেষ এই ঘাস সম্প্রতি স্টেডিয়ামের সংস্কারের সময় লাগানো হয়েছে। মাঠে নামার আগে এই ঘাস নিয়ে কেন ভাবার অবকাশ আছে তা শিলং থেকে জানাচ্ছেন সহকর্মী পার্থ বণিক।
শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম অবশেষে দেখা মিলল বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচ ভেন্যুর। যে ভেন্যুর জন্য বাংলাদেশ দল শিলংয়ে আসার পর থেকে চরকির মতো ঘুরছে এখানে প্র্যাকটিস করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের আগে বাংলাদেশের গণমাধ্যম এই মাঠের দেখা পেয়ে গেছে। এই মাঠ কিছুটা হলেও বিশেষ, কারণ এখানকার সারফেসের জন্য, এখানকার অবকাঠামোর জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার ঘাস, যেটাকে বলা হচ্ছে রাই গ্রাস। এই ঘাস শুধুমাত্র ভারতে ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ড এবং শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামেই রয়েছে। কেন এই ঘাস এত বেশি স্পেশাল ফুটবলের জন্য সেটা বুঝতে হলে প্রথমে এই ঘাসের বৈশিষ্ট্য জানতে হবে। মূলত শীতপ্রবণ অঞ্চলের জন্য এই রাই গ্রাস বিশেষভাবে উপযোগী। এটি শীতকালীন অঞ্চলে দীর্ঘ সময় ধরে টিকে থাকে এবং এটি বেশ টেকসই, অর্থাৎ এই ঘাস অনেক বেশি চাপ নিতে পারে। তাই যে স্টেডিয়ামগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হয় ওখানটাতে এই রাই গ্রাস বিশেষভাবে উপযোগী। তবে এই ঘাসেরও একটা ব্যাক ড্রপ রয়েছে, সেটা হচ্ছে এই ঘাস বেশ স্লিপি এবং এর জন্য কিন্তু চলমান আইএসএলও বেশ কিছু চোটের দেখা মিলেছে শিলংয়ের এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। বিশেষ করে ভারত মালদ্বীপ ম্যাচে আমরা দেখতে পেয়েছি ব্র্যান্ডন ফার্নান্দেজ এই মাঠে স্লিপ কেটে পড়ে গেছেন। অর্থাৎ কিছুটা নতুনত্বের সাথে কিছুটা ডাউন সাইডও রয়েছে এই মাঠটার। তবে অবশ্য হামজা চৌধুরীর জন্য এই ধরনের মাঠ, যেগুলো কিনা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়, বেশ উপযোগী এবং হামজা চৌধুরী এটাকে কাজে লাগাতে একদম মুখিয়ে থাকবেন। তবে সবচেয়ে বড় যেটা প্রশ্ন, বাংলাদেশের বাকি প্লেয়াররা যারা মিডফিল্ডে থাকবেন, যারা কিনা হামজার থেকে বল পাবেন সামনের দিকে স্ট্রাইকাররা, তারা কি এই স্পিডি গ্রাসের সাথে মানিয়ে নিতে পারবেন কিনা। বিশেষ করে হামজা চৌধুরীর কাছ থেকে বলগুলো যখন রিসিভ করবেন রাকিব, মোরসালিন বা অন্যদিকে ফাহিম, তখন সেই স্পিডের সাথে তাদেরও তাল মেলাতে হবে। এবং ভারত দল এখানে এসেছে বেশ আগে, তারা এখানে মালদ্বীপের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার আগেও এখানে লম্বা সময় ধরে অনুশীলন করেছে, অর্থাৎ বলা যায় এই মাঠে তারা বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। এবং এই যে ঘাসের যে বিশেষত্ব কথা বলা হচ্ছে, এই ঘাসের টেস্ট যাতে বাংলাদেশ দল পেতে না পারে তার জন্য তাদের কিন্তু এই মাঠের আশেপাশেও ঘেঁষতে দেওয়া হয়নি, শুধুমাত্র তাদেরকে জওহরলাল নেহেরু স্টেডিয়াম কমপ্লেক্সের যে টার্ফ গ্রাউন্ড আছে সেখানে দুদিনের প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়। এই মাঠে এখন পর্যন্ত একটা আন্তর্জাতিক ম্যাচ হবার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইএসএলেরও বেশ কিছু ম্যাচ হয়েছে, যেখানে কিনা দারুণ ফুটবল উপহার দিয়েছে দলগুলো। অর্থাৎ ভারতীয় টিম এখানে দলগতভাবে প্র্যাকটিস করতে আসার আগ পর্যন্ত তারা নিজ নিজ ক্লাবের হয়ে এখানে আইএসএল খেলছে, যা এই দলটার জন্য প্লাস পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা আসার আগ পর্যন্ত তারা ঢুকতেও পায়নি, এই মাঠ দেখতেও পায়নি, যেটা প্রেস কনফারেন্সে সহজেই স্বীকার করে নিয়েছেন হাবির কাবরেরা। তিনি বলেছেন যে ফ্যাসিলিটি আরেকটু বেটার হলেও হতে পারতো এখানে, কিন্তু আফসোস সেটা হয়নি এবং সেটা নিয়ে আসলে কোনো ধরনের তার আর অভিযোগও নেই। এখন সামনের দিকে তার ফোকাসটা রয়েছে ভারত ম্যাচের দিকে এবং বাংলাদেশের জন্য 2003-এর পর আবারও ভারতকে হারানোর বড় একটা সুযোগ তৈরি হয়েছে, কারণ কাবরেরা বলছেন তারা ইতিহাসের সেরা দল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে জামাল ভুঁইয়া তিনিও আবার বলে দিয়েছেন ভারত এবং বাংলাদেশের যারা লোকাল প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। এখন দেখার বিষয় বাংলাদেশ দল এই মাঠে মাত্র 1 ঘন্টার জন্য প্র্যাকটিস করে কতটা প্রস্তুতি নিতে পারে এবং কতটা স্ট্রংলি চ্যালেঞ্জ জানাতে পারে। পার্থবণিক, 71, শিলং, ভারত। সুনীল ছেত্রীকে ফেরানোটাই বুঝিয়ে দেয় ভারত দুর্বল দল। হামজা চৌধুরীর স্পিড কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশকে ভালো সুযোগ এনে দেবে মনে করেন বাফুফের সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। অতীত পরিসংখ্যান বলে ভারতের সঙ্গে শেষ মুহূর্তের গোলে কপাল পড়ে বাংলার, তাই খেলাযোগের মাধ্যমে জামাল তপুদের মাঠে থাকতে বললেন সদা জাগ্রত। কাজী সালাউদ্দিনের ম্যাচ ভাবনার বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। হামজার কোয়ালিটি যেটা হামজা অ্যাডাপ্ট করে নেবে, আমার প্লেয়ারদেরকে অ্যাডাপ্ট করতে হবে না। হামজার কাছে কোয়ালিটি আছে, ও তোমার আপনার সাথে অ্যাডাপ্ট করো, বিকজ ও তো এই লেভেলের, ওকে নামতে হবে, ও উঠানামার মধ্যে ওই অ্যাডজাস্ট করবে। আমাদের প্লেয়ারের কাছে ওই অতটা ক্যালিবার থাকবে না, বাট ওর কাছে আছে। কাজী সালাউদ্দিন বাফুফের প্রেসিডেন্ট পদ থেকে দায়িত্ব ছাড়ার পর এই প্রথম দেশের বাইরে খেলতে গেল জামাল ভুঁইয়ারা, সেটাও আবার ভারতের বিপক্ষে ম্যাচে। ধরা হচ্ছে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মেগা ক্ল্যাশ। ম্যাচের বাকি আর মাত্র কয়েক ঘন্টা, কি করতে হবে বাংলাদেশকে? গ্রেট ফুটবলার ছিলেন আপনি, কোচ ছিলেন আপনি, বাফুফের সভাপতি ছিলেন, সব দায়িত্ব আপনি পালন করেছেন। বাংলাদেশের জয়ের জন্য ইন্ডিয়ার সাথে কী ধরনের প্ল্যান করা উচিত আপনার বলে মনে হয়? তুমি যদি 89 মিনিট টপ খেলো, 1 মিনিটে গোল খাও দুটা, ইউ আর ফিনিশড। সো এইবার বাংলাদেশের এই লাস্ট 4 বছর ধরে যে ট্রেনিং করছে এবং আসছে উইথ হামজা, দে শুড উইন। আমি মনে করি তাদের জিতানো উচিত এবং সময় আসছে বাংলাদেশের জিতার।
হামজার যে পেস গতি সেটার সাথে আমরা ইউরোপিয়ান ফুটবলার অনেকে পেয়ে উঠতে দেখি না। সালা, সাদিও মানে বড় বড় যে ফুটবলাররা খেলেছে তার অপোনেন্টে, সেক্ষেত্রে এইটা কি বাংলাদেশের একটু প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে কিনা? স্পেসিফিকলি না ভেঙে টোটাল পিকচারটা নেন, হামজা চৌধুরী ইজ এ পজিটিভ। এখন ডিপেন্ড করবে আমার প্লেয়াররা কীভাবে এটাকে, আমার কোচ প্লেয়ার কীভাবে এটাকে ম্যানিপুলেট করে তরকারির মধ্যে নিয়ে আসতে পারে। সো ইট উইল ডিপেন্ড দ্যাট, বাট হামজার উপরে কোনো কোশ্চেন নাই, ইজ এ গুড প্লেয়ার। মাঠে বসে এবার খেলা দেখতে না পারলেও বাসায় টিভি সেটের সামনে নিশ্চয়ই বাংলাদেশের হয়ে গলা ফাটাবেন কাজী সালাউদ্দিন। শুধু তিনি কেন, সময়ের পরিক্রমায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ম্যাচে নজর দুই দেশের ক্রীড়ামোদীদের। এটা যে হামজার অভিষেকের ম্যাচ, ভারতের দম্ভ চূর্ণ করে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির পুনর্জন্মের ম্যাচ। মেহেদী নাইম, ৭১। বুকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করেছিলেন, তারপরে জীবন মরণ শঙ্কায়। হেলিকপ্টার হাজির হলেও তাতে চড়তে পারেননি। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে প্রায় ১৫-২০ মিনিট জমে মানুষের টানাটানির পর সাড়া দেয় তামিম ইকবালের হার্ট। ডাক্তার বলছেন শঙ্কা পুরোপুরি কাটেনি, তবে তামিমের জ্ঞান ফিরেছে। কথা বলেছেন পরিবারের সাথে। তামিমকে ঘিরে ঘোর কালো আশঙ্কায় ভরা দিনের বিস্তারিত থাকছে রিপোর্টে। সোমবার সকালেও কে জানতো সাভারের এই কেপিজে হাসপাতাল কয়েক মুহূর্ত পর হয়ে উঠবে দেশের আলোচনার কেন্দ্র। সাধারণ মানুষ আর গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এসে হাজির হবে মুশফিক রিয়াদের মতো সুপারস্টার। কে জানতো ঢাকা প্রিমিয়ার লিগের ঢাক ঢোলের মাঝে প্রায় মিনিট ২০ মতো থেমে যাবে তামিমের হৃদযন্ত্র। ঢোকার পর আমরা যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, তামিমের কাছে গেলাম, তামিম ইকবাল মানে একেবারেই অচেতন, কোনো প্রকার রেসপন্স নাই, কোনো কিছু নাই। হেলিকপ্টারে আমরা তুলবো কি তুলবো না, নাকি আবার এই হসপিটালে ব্যাক করব, কারণ ও অচেতন, পালস নাই, মুখ দিয়ে ফেনা পড়তেছে, ডালিম তো প্রচণ্ড পাঞ্চ করতেছে বুকের মধ্যে, ডাক্তার করতেছে। বিকেএসপিতে যেই অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী, এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন যে সেই তামিম ইকবাল খান এখনও হাসপাতালের বিছানায় সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে। কিছুটা স্বস্তির অবকাশ আছে বটে, তবে দিনটা যে মোটেও স্বস্তির ছিল না। সোমবার সকালের সাথে বছরের বাকি দিনের পার্থক্য তেমন নেই। মোহামেডানের ক্যাপ্টেন তামিম যথারীতি টস করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে, তবে বুকে ব্যথা ছিল, গ্যাস্ট্রিকের ওষুধও খেয়েছেন। অবশ্য ব্যাপারটা যে তার চেয়েও ভয়ঙ্কর সেটা আজ করতে পেরেছেন। ড্রেসিং রুমে টিম অফিসিয়ালকে সেটা জানিয়েছেন। নিজ উদ্যোগেই নিজের গাড়িতে চড়ে গেছেন পার্শ্ববর্তী হাসপাতালে। কিন্তু সময়ের সাথে সাথে অবস্থা গড়ায় খারাপের দিকে। খেলাযোগ জানতে পারে অচেতন হওয়ার আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম, নিজেই দিয়েছিলেন কল। দ্বিতীয়বার হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের নিতে হয় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাইরে উৎকণ্ঠিত বাকিদের রেখে কেপিজে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভেতরে চলেছে জমে মানুষের টানাটানি। ২০ মিনিটেরও বেশি সময় ধরে চলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। দেয়া হয় ৩ বার ডিসি শক, তারপরেই রেসপন্স করতে শুরু করে হার্ট। ফিরে আসেন তামিম। চিকিৎসা শাস্ত্রে এটা বিরল না বলে উপায় নেই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এ যাত্রায় জিতলেন জাত চ্যাম্পিয়ন মিস্টার খান। করোনারি এনজিওগ্রামে তামিমের হার্টে ধরা পড়ে একটা ব্লক। পরিষ্কার হয় আসল বিষয়টি। রিং পরাতে দেরি করেননি চিকিৎসকরা। সবশেষ আপডেট, জ্ঞান ফিরেছে তামিমের। কথা বলছেন মা, স্ত্রী আয়শা এবং ডাক্তারদের সাথেও। সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে, তবে শঙ্কা মুক্ত নন, বিশেষ করে আগামী ২৪ ঘন্টা। কর্তৃপক্ষ ২৪ ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু যে ভাইটাল সাইন্স অথবা অন্যান্য যে প্যারামিটারসগুলি আছে সেগুলি যথেষ্ট উন্নতি লক্ষ্য করছি। কনসিয়াসনেস রিগেইন করেছে, তো আমরা খুবই আশাবাদী যে আগামী একদিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি, সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া। যারা চেনেন তারা জানেন এটুকু পথ যখন ফিরে এসেছেন তখন বাকিটা রিকভার করতে তামিমের চেয়ে ভালো আর কে পারে। ক্রিকেটার তামিমের ব্যাপারে যাদের আগ্রহ নেই তারাও এখন বলতে পারেন ওয়েলকাম ব্যাক চ্যাম্প, তোমার জন্য মনের গভীর থেকে প্রার্থনা।
খালিদ জামিল, একাত্তর। চেক প্রতারণার অভিযোগ করার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক জিয়াদুর রহমান সোমবার এই আদেশ দেন। গেল বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে আইএফআইসি ব্যাংক এই মামলা করেছিল। নিবিড় সাহার প্রতিবেদন। দিতে পারে না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। কোম্পানিটি 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা নেয়। পরে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে গত বছরের 4 সেপ্টেম্বর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে 30 দিন পার হলেও তা না পেয়ে মামলা করে ব্যাংকটি। গত 18 ডিসেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করেন আদালত। তবে হাজির না হয় সাকিব সহ 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি সাকিবকে গ্রেফতার করা যায়নি। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন। ওনার বিরুদ্ধে নেগেশন ইনস্ট্রুমেন্টের যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনার বিরুদ্ধে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিএল করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার পর উনি যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রমে যাওয়ার জন্য মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি প্রকার একটা আদেশ হয়েছে। গত বছরের 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের নামে আদালতে মামলা করেছিল ব্যাংকটি। নিবিড় সাহা, একাত্তর, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।